ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্প শায়ক আমানের লেখা মল্লিক ভিলা। শায়ক আমানের জন্ম হয় 1992 সালে কলকাতায়। মিডনাইট হরর স্টেশন নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে তার লেখা ও পাঠ করা একাধিক গল্প রয়েছে। আমরা যারা গল্প শুনতে ভালোবাসি বা পাঠ করি, তাদের কাছে শায়ক আমান একটি বড় অনুপ্রেরণা। মূলত তার এই পথ চলা অনুসরণ করেই আমাদের এই পথ চলা। আজকের গল্পে আপনাদের সাথে আছি আমি ফারজানা মন। গল্প পাঠে রয়েছে প্রদীপ চৌধুরী। অন্যান্য চরিত্রে আছে স্বাগতা বৃত্তি, শাশ্বত গোলদার, স্বর্ণী তিথি ও শাকিল আহমেদ। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আশা করি আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমার একটু আসলে অফিসের তাড়া আছে আমার। আচ্ছা, আপনারা আসবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। ব্রিফকেসটা হাতে নিয়ে বেরোতে বেরোতে বললেন মিস্টার মল্লিক। সোফার উপর বসে থাকা সুমন্ত হাত জোর করলো, তারপর মিহি গলায় বলল, হ্যাঁ, সে তো 100 বার। বাড়িটা কিনি আর না কিনি, আরেকদিন এসে চা খেয়ে যাব নিশ্চয়। মিস্টার মল্লিক কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান। মিনিটখানেক বাদে ব্যালকনির ওপার থেকে গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ পাওয়া যায়। চারপাশটা একবার ভালো করে দেখে নেয় সুমন্ত। বাড়িটা মন্দ নয়। আজকাল 2 ফুট অন্তর গজিয়ে ওঠা ফ্ল্যাটের জঙ্গলে নিজস্ব একটা বাড়ি খুঁজে পাওয়া সহজ কথা নয়। তার উপরে এখানে দালালের উৎপাতটা কম। বাড়ির ভেতরটাও বেশ সাজানো গোছানো। বিপাশার মুখ দেখে মনে হচ্ছে তারও পছন্দ হয়েছে বাড়িটা, কিন্তু সামনে মিসেস মল্লিক আছেন বলে জিজ্ঞেস করতে পারছে না সুমন্ত। মিস্টার মল্লিকের গাড়ির আওয়াজ মিলিয়ে আসতে বারান্দা থেকে বেরিয়ে এলেন মিসেস মল্লিক, সেই সাথে বিপাশাও। তাদের দুজনের মুখেই হাসি। সুমন্ত আরেকবার দেখে নেয় বিপাশার মুখের দিকে। নিজের স্ত্রীকে সে যতটুকু চেনে তাতে বেশ বুঝতে পারছে দাম যাই হোক না কেন এই বাড়িটাই কিনতে চলেছে তারা। মিসেস মল্লিক সোফার এক প্রান্তে বসতে বসতে বললেন, উনি বেরিয়ে গেলেন বলে কিছু মনে করবেন না। আসলে প্রাইভেট ব্যাংকের ম্যানেজার, বুঝতেই পারছেন। সুমন্ত টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট তুলতে তুলতে বলল, হ্যাঁ, মনে এখনো করব যদি আপনিটা এখনো চালিয়ে যান। ও মা, তুমি নিজেও তো আপনি বলছো। তার বেলা সে তো আপনি আমার থেকে এতটা বড় বলে। অবশ্য দেখে কিন্তু মনে হবে। থাক। মুচকি একটা হাসি দিয়ে বললেন মিসেস মল্লিক। এইসব বলে বাড়ির দাম খানিকটা কমিয়ে নেবে ভাবছো? সুমন্ত হেসে ওঠে, সেই সাথে মিসেস মল্লিকও। বেশ কয়েক মাস হলো একটা বাড়ি কিনবে বলে খোঁজ খবর করছি বিপাশা আর সুমন্ত। কাগজের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে বাড়িটার কথা চোখে পড়ে সুমন্তর। বাড়ির মালিক নিজেই বিজ্ঞাপন দিয়েছেন। দাম খুব একটা বেশি নয়, তবে একটাই শর্ত, যিনি বাড়ি কিনবেন তাকে বাড়িতে থাকতে হবে। ভেঙে হাই রাইজ তৈরি করলে চলবে না। প্রথমে ফোনে কথাবার্তা হয়, তারপর দুজনে এসেছে বাড়ি দেখতে আজ। মিস্টার মল্লিক এতক্ষণ গল্প করছিলেন। অফিসে দেরি হয়ে যাওয়াতে হুট করেই বেরিয়ে গেলেন তিনি। বাড়িটার 4 তলা, 2টো মানুষের থাকার পক্ষে যথেষ্ট বড়। সুমন্ত ভেবেছে দোতলায় নিজেরা থাকবে, বাকি ফ্লোরগুলোতে ভাড়াটে রাখবে। তাতে মাসের শেষে খানিকটা বাড়তি রোজগার হবে। সামনে একটা বাগানও আছে। বাগানের দিক থেকে শটাং ছাদে ওঠার সিঁড়ি। সিঁড়ির চারপাশ জুড়ে রং বেরঙের ফুলের চাষ করেছে মিস্টার মল্লিক। এভাবেই নাকি তিনি অবসর বিনোদন করেন। কোনো দিক থেকেই কোনো খামতি নেই বাড়িটার। ঠিক যেরকম তারা খুঁজছিল একদম সেই রকম। মিসেস মল্লিক সুমন্তর দিকে ফিরে বললেন, আসলে বুঝতেই পারছো, এত বড় বাড়ি, 2জন মানুষ। বাড়িটা কি আপনারা নিজেরা বানিয়েছেন? জিজ্ঞাসা করলো বিপাশা। না, নিজের বাড়ির শখ বহুদিনের। তাহলে হঠাৎ বিক্রি করে দিচ্ছেন? কথাটা অনেকক্ষণ ধরেই ভাবছিল সুমন্ত।
এতক্ষণে জিজ্ঞেস করার সুযোগ পেয়ে ছাড়ে না। কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যান মিসেস মল্লিক, তারপর মাথা নামিয়ে নিয়ে বলেন, চাইলেও এই বাড়িতে আর থাকতে পারবো না। তাছাড়া ডাক্তারেরও তেমনই নির্দেশ। কিসের ডাক্তার? অবাক হয়ে জিজ্ঞেস করলো বিপাশা। ডাক্তার বলতে সাইকিয়াট্রিস্ট। মাসখানেক হলো আমরা দুজনেই ডাক্তার মিত্রকে কনসাল্ট করছি। তিনি সাজেস্ট করলেন এটা বেচে ছোট বাড়ি কিনতে। সোফার উপর একটু নড়েচড়ে বসে সুমন্ত। মনে হয় কিছু একটা আড়াল করতে চাইছে মিসেস মল্লিক, বা হয়তো ঠিক এই মুহূর্তে বলতে চাইছে না কথাটা। বিপাশা একবার তার দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নেয়। সুমন্ত লক্ষ্য করে কয়েক সেকেন্ডের জন্য তার মুখ থেকে স্বস্তির হাসিটা মুছে যায়। বাইরে একটু একটু করে রোদ উঠছে। মল্লিক ভিলার চারপাশে এখনো হাই রাইজ গজে ওঠেনি। দোতলার ঘরের জানলায় গিয়ে দাঁড়ালে অনেক দূর অব্দি চোখে পড়ে। ঘরের ভিতরে যে বেশি মানুষ থাকে না সেটা একবার ভালো করে চোখ বুলালেই বোঝা যায়। সুমন্তদের টেবিলের উপরে চায়ের কাপ শেষ হয়েছে অনেকক্ষণ আগে। একটু একটু করে ছাইতে ভরে উঠেছে অ্যাস্ট্রে। কি যেন ভেবে উঠে পড়লেন মিসেস মল্লিক। তারপর জোর করে গলায় উৎসাহ এনে বললেন মিসেস মল্লিক, এই দেখো, এতক্ষণ বসে আছি, তোমাদের বাড়ির ভিতরটাই দেখানো হয়নি। চলো দেখি আগে। ওটা তো আর বড় কথা নয়, আপনি তো আর প্রফেশনাল ব্রোকার নন। উঠতে উঠতে বলে সুমন্ত। বিপাশাও উঠে দাঁড়ায়। তার দিকে তাকিয়ে মিসেস মল্লিক বলেন, তোমরা হঠাৎ ফ্ল্যাট ছেড়ে এত বড় বাড়ি কিনছো যে? আমরা তো ভেবেছিলাম কোনো জয়েন্ট ফ্যামিলি কিনবে। অল্প হাসে বিপাশা। তারপর মিসেস মল্লিকের পেছন পেছন সিঁড়ির দিকে এগোতে এগোতে বলে, শখটা আসলে আমারই। আসলে ওর ব্যবসার কাজে লোকজন বাড়িতে আসতেই থাকে। একটা বড় বাড়ি না হলে মাথা নাড়েন মিসেস মল্লিক। তেমন একটা সমস্যা হবে না। আই মিন, কিছুদিন থাকলে ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে। পারলে ডাস্টিং করার জন্য একটা লোক রেখো, আর বাকিটা তোমাদের সেন্স অফ ডেকোরেশন। ওর সেন্স অফ ডেকোরেশন কিন্তু আবার খুব এক্সপেন্সিভ, তাই নিয়ে এই একটু বেশি চিন্তায় আছি আর কি। একতলা সিঁড়ি পার করে দোতলায় উঠে আসে তিনজনে। দোতলায় সব মিলিয়ে 3টে ঘর। সিঁড়ি দিয়ে উঠে লাইন দিয়ে পরপর 3টে দরজা। সামনে দিয়ে ছোট্ট প্যাসেজ। প্যাসেজের শেষ প্রান্তে কিচেন। মিসেস মল্লিক একটা বন্ধ ঘরের দিকে এগোতে এগোতে বললেন, এগুলো তোমরা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারো। আমরাও তাই করি। একটা ঘর আমার আর একটা ওনার। আরেকটা? মিসেস মল্লিক বলেন। এসো দেখাচ্ছি। বেশ ঘরটার দিকে এগিয়ে যায় তিনজনে। আরেকবার চোখাচোখি করে নেয় বিপাশা আর সুমন্ত। এতক্ষণ যেন এই কথাটাই এড়িয়ে যাচ্ছিলেন মল্লিক। হাতের অল্প চাপে দরজাটা খুলে গেল। মিসেস মল্লিক বললেন, এসো। ঘরের ভেতর ঢুকলো দুজন। ঢুকতেই দেয়াল জুড়ে বড় একটি ছবি চোখে পড়ে। একটা বাচ্চা মেয়ের ছবি। বয়স বড় জোর বছর 13-র বেশি হবে না। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে তুলেছে ছবিটা। চুলে হেয়ার ব্যান্ড লাগানো, গলায় একটা ছোট মুক্তোর হার। বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে। ছবিটার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মিসেস মল্লিক। তারপর ধীরে ধীরে উচ্চারণ করেন, আমাদের মেয়ে রিমি। ভালো নাম ঈশিতা মল্লিক। এই ঘরটা ওরই। এতক্ষণে ঘরটার দিকে ভালো করে তাকিয়ে বিপাশা বুঝতে পারে ঘরটা সত্যি কোনো বাচ্চা মেয়ের। অন্তত এক সময় তাই ছিল। ঘরের এক কোণে একখানা রকিং হর্স রাখা আছে। পরিপাটি বিছানার উপর সাজিয়ে রাখা আছে কতগুলো টেডি বিয়ার। আয়নার সামনে বোঝা যায় দীর্ঘদিন ব্যবহার করা হয় না। খানিকটা এই কারণেই বাড়িটা বিক্রি করে দিচ্ছি। ওর স্মৃতি ছড়িয়ে আছে বাড়িময়। দুজনের কেউই কোনো কথা খুঁজে পায় না।
মিসেস মল্লিক এখনো ওদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন। দেয়ালের ছবি থেকে হাসছে ওই মেয়ে। এ বাবা, তোমরা দাঁড়িয়ে রইলে যে, বসো। হাত বাড়িয়ে বিছানাটা দেখিয়ে দেন মিসেস মল্লিক। খানিক ইতস্তত করে বসে পড়ে দুজন। এতক্ষণ বেশ জল তেষ্টা পেয়েছে সুমন্তর, কিন্তু এ ঘরের কোথাও জলের বোতল রাখা নেই। ছবির দিক থেকে এতক্ষণ চোখ সরিয়ে নিয়েছেন মিসেস মল্লিক। বিছানার পাশে ছোট তেপায়ার টেবিলের উপর রিমির আরেকটা ছোট ছবি ছিল। সেটা হাতে তুলে নিয়ে আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, এখনো মনেই হয় না ও নেই। মনে হয় স্কুল থেকে ফিরে কলিং বেল বাজাবে, ঘরে এসে বিছানার উপর ছুঁড়ে ফেলবে ব্যাগটা, আর আমি চিৎকার করব। ও হি হি করে হেসে ভ্যাংচাবে আমাকে। ওইটুকু মেয়ে। শেষ কথাগুলো বলতে বলতে গলা ধরে গেল মিসেস মল্লিকের। সুমন্ত বেশ বুঝতে পারে মেয়ের মৃত্যুর স্মৃতি এখনো টাটকা হয়ে জেগে আছে মিসেস মল্লিকের মনে। ঘরটা এখনো পাল্টে ফেলেননি তিনি। দেয়ালের ছবিটা বেশ উপরে, অথচ সেটাকেও মোছামুছি করা হয় রোজ। এই জন্যই কি সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, ডাক্তার মিত্র না থাকলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। একটা সময় তো প্রতিদিন এসে আমাদের বাড়িতে কথা বলে গেছেন তিনি। মাথাটা নামিয়ে ফেলে বিপাশা। এত বড় বাড়ি থেকে যদি ওইটুকু মেয়ে চলে যায়, তাহলে সত্যি দিন কাটানো অসহ্য হয়ে ওঠে। তাই তার মনটাও বিষণ্ণতায় ভরে যায়। সেই সাথে একটা কৌতূহলও দানা বাঁধতে থাকে। হঠাৎ মেয়েটা মারা গেল কি করে? নিজে থেকে সেই প্রশ্নটা তেও খারাপ দেখায়। মিসেস মল্লিক অল্প হেসে বলেন, তোমাদের ছেলে মেয়ে আছে? অল্প হাসে সুমন্ত। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আরেকটা সিগারেট ধরায়। বিপাশা বাধা দিয়ে বলে, এখন আবার ধরানোর কি প্রয়োজন আছে? এমনি দরজা জানালা বন্ধ। বেশ, আমি বাইরে গিয়ে খাচ্ছি। কথাটা বলে উঠে পড়ে সুমন্ত। তারপর খোলা দরজা দিয়ে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘরের ভেতরের বাতাস খানিকটা ভারী হয়ে উঠেছে। বেশ অস্বস্তি হয় বিপাশার। একটা 13 বছরের বাচ্চা মেয়ে থাকতো এই ঘরে। সেই সময় আসলে হয়তো এই ঘরেই পাওয়া যেত তাকে। আচ্ছা, ওর কি কোনো রোগে? কথাটা শেষ করতে না দিয়েই বললেন মিসেস মল্লিক, না, রোগ নয়। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড উই হ্যাড নাথিং টু ডু। এই প্রথম কেমন যেন গা ছমছম করে ওঠে বিপাশার। কি ধরনের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল মেয়েটা? রাস্তায় নাকি এই বাড়িতেই? সুমন্ত বেরিয়ে যেতে এতক্ষণে কিছুটা সহজ হয়েছেন মিসেস মল্লিক। তার চোখের কোল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দ্রুত হাতে সেটা মুছে নেন মিসেস মল্লিক। তারপর বিছানার উপর পিঠ এলিয়ে দিয়ে এক দৃষ্টে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকেন। সেদিন সকালে উঠেও বুঝতে পারিনি এত বড় একটা কাণ্ড ঘটে যাবে। রোজ যেমন স্কুলে যায় সেদিনও গিয়েছিল। ছোট থেকেও একটু একলা থাকে। সাধারণ মেয়েদের থেকেও ও একটু ভাবুক প্রকৃতির। এই বাড়িতে এসে একটা নতুন বন্ধু হয় ওর, মিমি। মিমিকে? তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে বিপাশা। একটা চাপা হাসি হাসেন মিসেস মল্লিক। ইমাজিনারি ফ্রেন্ড। এই বয়সের বাচ্চাদের বন্ধু বান্ধব না থাকলে যা হয় আর কি। রিমি আর মিমি, বাহ, বেশ বানিয়েই নাম দিয়েছিল তো। আমাদেরকে নাকি ভয় পেত মিমি, তাই আমরা ঘরে আসলেই নাকি ও অদৃশ্য হয়ে যেত। কিন্তু দরজার বাইরে থেকে বেশ কয়েকবার কথা বলতে শুনেছি ওকে। বলতো মিমি নাকি খুব ভালো মেয়ে। বলতো অনেক রাগী, কোনো কারণে রেগে গেলে নাকি মাথা ঠিক থাকতো না তার। খেলনা ছুঁড়ে ফেলে দেয়, এমনকি ছুরি দিয়েও হ্যারির পেট কেটে ফেলেছে কতবার। হ্যারিকে? টেডি বিয়ার। ওর সব কটা টেডির আলাদা আলাদা নাম ছিল। আমরা একদিন বাড়ি এসে দেখলাম সত্যি একটা টেডির পেট চেরা। ডক্টর মিত্র বলেছিলেন
নিজের দোষ চাপানোর জন্যই নাকি মিমির উপর দোষ চাপাচ্ছে। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। আমাদের অবশ্য এসব খারাপ লাগতো না। মিমি ছাড়া জ্যান্ত মানুষ বলতে আমরাই ছিলাম ওর বন্ধু বান্ধব। বাড়িতে থাকতে আমাদের সাথেই থাকতো। মিমি নাকি মাঝে মাঝে ছাদে বেড়াতে যেত। ওর যাওয়ার অনুমতি ছিল না, তাই বাধ্য হয়েই নিচে থাকতে হতো। আপনারা কোনো ব্যবস্থা নেননি? মানে সত্যিকারে কোনো বন্ধু তৈরি করতে? ইনএবিলিটিটা বাচ্চাদের তো একটা মানসিক রোগ। একটা দীর্ঘশ্বাস ফেলেন মিসেস মল্লিক, বলেন, ব্যবস্থা নেওয়ার আর তার আগেই তো। ঠিক কি হয়েছিল বলুন তো? এতক্ষণের চাপা কৌতূহলটা আর ধরে রাখতে পারে না বিপাশা। প্রশ্নটা করেই মনে মনে জিভ কাটে সে। একটু বেশি ব্যক্তিগত হয়ে গেছে প্রশ্নটা। মিসেস মল্লিকের মুখে কিন্তু কোনো পরিবর্তন আসে না। তিনি আগের মতোই সিলিংয়ের দিকে তাকিয়ে এক মনে বলে যেতে থাকেন, দ্যাট ওয়াজ এ স্যাটারডে। ওর হাফ ছুটি হতো। আমাদের ড্রাইভার স্কুল থেকে নিয়ে আসতো ওকে। সেদিন বাড়ি ফিরতেই মনে হলো ওর মনটা খারাপ। কারণ জিজ্ঞেস করতেই বলল মিমি নাকি আজকে সারাদিন ওর সাথে কথা বলেনি, ভীষণ রেগে আছে। বুঝলাম স্কুলে কিছু একটা গন্ডগোল হয়েছে। কারণ জিজ্ঞেস করতে বলল কাল মিমির জন্মদিন ছিল, কিন্তু ভুলে গিয়েছিল রিমি। সেই জন্যই নাকি সে ভয়ানক রেগে আছে। আমরা আর অতটা গুরুত্ব দেইনি জানো। এরকম কথা ও তো মাঝে মধ্যেই বলে। আমি দুপুরে স্নান খাওয়া সেরে একবার ওর ঘরে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে খেলা করছে, কিন্তু বিড়বিড় করছে না, অর্থাৎ মিমি ঘরে নেই। নিচে চলে এলাম। বিকেল 4:30 হবে বোধহয়। চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুমটা ভাঙতেই বুঝলাম ড্রাইভার ডাকাডাকি করছে। চোখ মুখে কেমন জানি একটু ভয়ার্থ ভাব। আমি উঠে বসতেই তার অসংলগ্ন ভাষায় বুঝতে পারলাম রিমি ছাদ থেকে পড়ে গেছে। আমার মাথায় আর কিছু ঢোকেনি তখন। ঘড়ি ছুটলাম বাইরে। বাড়ির পেছন দিকটায় গিয়ে দেখলাম আমাদের জবা গাছটার নিচে সত্যি রিমির দেহটা পড়ে আছে। আমি যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছেছি ততক্ষণে সব শেষ। তাও অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই ওরা বলল কথাগুলো শেষ করতে পারলেন না মিসেস মল্লিক, গলা ধরে এলো। বিপাশা একটা হাত রাখে তার কাঁধে। বারবার তার চোখ চলে যাচ্ছে দেয়ালের ঝুলন্ত ছবিটার দিকে। জোর করে সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, কাঁদবেন না প্লিজ। ও এই বাড়িতেই আছে হয়তো। মিসেস মল্লিক ডান হাতে তার চোখের জল মুছতে মুছতে বললেন, জানো আমাদের ছাদের পাঁচিলটা বেশ উঁচু। ওর যে হাইট, তাতে অনিচ্ছাকৃত পড়ে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। অনিচ্ছাকৃত বলতে? ছাদে আর কে ছিল তখন? নো ওয়ান। আমি দোতলায় ঘুমোচ্ছিলাম আর ড্রাইভার গাড়িতেই বসেছিল। সেই দেখে রিমি ছাদের পাঁচিলের উপর দাঁড়িয়ে আছে। সে কি? সে তো ডেঞ্জারাস, এক্সট্রিমলি ডেঞ্জারাস। রিমি কখনো ছাদের পাঁচিলে ওঠেনি জানো। সেদিন উঠল যে? অবাক হয়ে জিজ্ঞেস করে বিপাশা। কি যেন একটা সন্দেহ হয় তার। একটা অল্প বয়সী হাসি খুশি মেয়ে আচমকা ছাদ থেকে লাফ মারতে যাবে কেন? তবে কি কেউ জোর করে তাকে পাঁচিলে তুলেছিল? কে হতে পারে? মিমি? ড্রাইভার বলেছিল ছাদ থেকে পড়ার পর অস্পষ্ট কিছু কথা বলেছিল রিমি। কি বলেছিল? একটা নাম বলেছিল বারবার, মিমি। মিমি নাকি ওকে ঠেলে ফেলে দিয়েছে ছাদ থেকে। কিন্তু
কিন্তু তা কি করে হয়? মিনি তো আই ডোন্ট নো বিপাশা। কথাটা বলে হাত দিয়ে মুখ ঢেকে নেয় মিসেস মল্লিক। বিপাশা আর কিছু বলে না। ঘরটার ভিতরে আচমকা যেন ঠান্ডাটা বেড়ে উঠেছে। চারপাশ আশ্চর্য রকম নিস্তব্ধ। কিছু একটা বলতে যাচ্ছিল বিপাশা, কিন্তু দরজার কাছে পায়ের আওয়াজ শুনে দুজনেই চমকে তাকালো সেদিকে। সুমন্ত ঘরে ঢুকছে। এতক্ষণে সিগারেট খাওয়া শেষ হয়েছে তার। মিসেস মল্লিক বিপাশার কাছে এসে একটু নিচু গলায় বললেন, আমি জানি এরকম একটা দুর্ঘটনা যে বাড়িতে ঘটেছে সেখানে তোমরা থাকতে চাইবে না। উনিও আমাকে বারণ করেছিলেন এত কিছু বলতে। রিমির কথাটা তোমরা জেনেই যেতে, কিন্তু মিমির ব্যাপারটা। বিপাশা তাকে শান্ত করার চেষ্টা করে। আপনি চিন্তা করবেন না, আমাদের পছন্দই আছে বাড়িটা, আর বাকিটা। সুমন্ত একবার আর চোখে মিসেস মল্লিকের দিকে তাকায়। কিছু একটা ঘটেছে সে বুঝতে পারে। জামাটা ঠিক করতে করতে বিছানার উপর বসে সে বলে, বাড়িটা কতদিন আগে কিনেছিলেন আপনারা? মাথা নাড়েন মিসেস মল্লিক। বছর 3 আগে একটা রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে বাড়িটা কিনেছিলাম। তার নাম অবশ্য আমাদের লয়ার বলে দেবে। আরে না না, অত আর্জেন্ট কিছু না। আর বাইরের সিনারিটা তো বেশ মনোরম। তাছাড়া বারান্দার এই পাশাপাশি দুইটা দোলনা আছে। চোখের ইশারায় কিছু একটা বোঝাতে চায় বিপাশা। সুমন্ত কিছু বুঝতে না পেরে খানিকটা থতমতো খেয়ে যায়। তারপর সেটা কাটাতে বলে, বাকি দুটো তালা দেখে আসা যাক নাকি? আমাদের তো আবার বেরোতে হবে। আর ছাদটাও। মুখ তুলে বলে ওঠে বিপাশা। বিছানা ছেড়ে উঠে পড়েন মিসেস মল্লিক। হ্যাঁ সেই তো, কিন্তু ছাদটা তোমরা নিজেরাই দেখে নিও। ওই সিঁড়িটা একটু উঁচু, আমার হাঁটুটা ইদানিং। বিপাশা বুঝতে পারে ছাদে যেতে চান না মিসেস মল্লিক। ঘর থেকে বেরোনোর আগে ছবিটার দিকে আরেকবার দৃষ্টি বুলিয়ে নেয় সে। সুমন্ত নিজেই টেনে বন্ধ করে দেয় ঘরের দরজাটা। বাকি দুটো তলা দেখতে বেশি সময় লাগে না। বেশি একটা যে ব্যবহার হয় না সেটা দেখেই বোঝা যায়। বিপাশার যে বাড়িটা পছন্দ হয়েছে সেটা জিজ্ঞেস না করেও বুঝতে পেরেছে সুমন্ত। আপনি কাগজপত্র রেডি করুন না, আমাদের পছন্দ আছে বাড়িটা। নিজে থেকেই বলে ওঠে বিপাশা। মিসেস মল্লিক হাসে। কৃতজ্ঞতায় তার মাথাটা নেমে আসে। মুখ তুলে তিনি বলেন, এস্টিমেটটাই তো নিলে না এখনো। বুঝতে পেরেছি ম্যাডামের ভারী পছন্দ হয়েছে, বলে সুমন্ত। বিপাশা হেসে ওঠে। জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে সে। একটু দূরে টগর আর জবা গাছ হাওয়ায় মাথা দোলাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে আপনাতেই মন শান্ত হয়ে আসে। এস্টিমেট নিয়ে না হয় রাতেই কথা হবে। ওকে, আমি ওয়েট করব। কথাটা বলে নিচে নেমে যাচ্ছিল সুমন্ত। বিপাশা তাকে থামিয়ে দেয়। ছাদটা দেখবো বললাম তো। ইয়েস, ছাদ। মেয়েদের কাছে তো আবার জামা কাপড় শুকাতে দেওয়াটাও একটা বড় ক্রাইটেরিয়া। মিসেস মল্লিকের মুখ 1 মিনিটের জন্য থমথমে হয়ে আবার স্বাভাবিক হয়। একটা হাত দিয়ে গ্রিল ধরে তিনি বলেন, হ্যাঁ তোমরা দুজনে দেখে আসো না হয়, আমি নিচে যাই, ছাদের দরজা খোলাই আছে। মিসেস মল্লিক সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে ওরা দুজন উপরে উঠে আসে। ছাদের সিঁড়িটা সত্যি খানিকটা লম্বা। সমস্ত লক্ষ্য করে স্বাভাবিকের থেকে একটু বেশি জোরে নিঃশ্বাস পড়ছে বিপাশা। যথেষ্ট শক্তপোক্ত মেয়ে সে। এইটুকু উঠে এতটা হাঁপিয়ে গেল। ছাদের দরজায় ঠেলা দিয়ে ভিতরে ঢুকে আসে দুজন। বেশ বড়সড় ছাদ। চারপাশে এতটা বাড়ি নেই বলে অনেকটা আকাশ দেখা যায়। সিমেন্টের রেলিংটা বেশ উঁচু। তার একপাশে দাঁড়ায় দুজন। তারপর সুমন্ত বলে, হুট করে কনফার্ম করে ঠিক করে ফেললে, তারপর যা হোক একটা দাম চেয়ে বসে যদি। বিপাশা উত্তর দেয় না। তার দুটো চোখ চিকচিক করে উঠছে বারবার। শরীরটা যেন কেঁপে উঠছে একটু একটু। তার সমস্ত শরীর থেকে কোনো একটা উত্তেজনা যেন ঠিকরে বেরিয়ে আসতে যাচ্ছে। কি হয়েছে বলো তো তোমার? প্রশ্নটা শুনে
মুহূর্তে সুমন্তর দিকে ঘুরে তাকায় সে। তারপর ভীষণ চাপা কিন্তু উত্তেজিত গলায় বলে, কাগজের বিজ্ঞাপনটা দেখে আমি ঠিকই গেস করেছিলাম সুমন্ত, এত ভালো বাড়ি কেউ এমনি এমনি বিক্রি করতে পারে না। মিমি ফিরে এসেছে। সুমন্ত মুখ ফিরিয়ে নেয়, এক দৃষ্টে নিচের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার ছবিটার নিচে তার মৃত্যুদিনটা লেখা ছিল, দেখেছিলে? 7th অগস্ট, মিমির জন্মদিনের ঠিক একদিন পরে সুমন্ত। সব মিলে যাচ্ছে, সব। আমারও তাই মনে হচ্ছিল জানো, তার সব কিছু একই রকম আছে, এমনকি আমাদের মেয়েটাও। পিপাসা হাসে। রাগটাও ঠিক আগের মতোই আছে। জন্মদিন ভুলে গিয়েছিল বলে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে, ঠিক যেমন আমরা ভুলে গিয়েছিলাম বলে নিজে ছাদ থেকে লাফ দিয়েছিল। ঠিক এইখানটা থেকে লাফ দিয়েছিল না? বিপাশার কাঁধে একটা হাত রাখে সুমন্ত। দেখো দেখো, সব আগের মতো হয়ে যাবে। আমাদের পুরনো বাড়ি, আমাদের 5 বছর আগের জীবন, আমাদের মেয়ে। রেলিংয়ের কাছ থেকে খানিকটা ছাদের ভেতর এগিয়ে আসে বিপাশা। তারপর উঁচু গলায় ডাক দেয়, মিমি, মা তুই শুনতে পাচ্ছিস আমাকে? মিমি, মিমি, শুনতে পাচ্ছিস মা? হাওয়ার সনসন শব্দের ফাঁকে ক্ষীণ একটা শব্দ শোনা যায়, নুপুরের আওয়াজ, যেন একটা বাচ্চা মেয়ে ছুটে বেড়াচ্ছে ছাদের এপাশ থেকে ওপাশ। খিলখিলিয়ে হেসে ওঠে বিপাশা। তারপর ছুটে যায় নুপুরের শব্দ লক্ষ্য করে।